হ্যালো, আশা করি সবাই ভালো। আজ আমরা এমন একটি ধারণার কথা শিখব যা পূর্বে আমরা শিখে এসেছি, এইরকম একটি ধারণা যার পরিবর্তন ঘটতে দেখব। যেমন আমরা শিখেছি আলো সরল রেখায় চলে, যার ফল আমরা পেয়েছি আমার পেছন দিকে পড়া ছায়ার দ্বারা। আলো সরল রেখায় চলে, যার জন্য তার সামনে একটি অস্বচ্ছ বস্তু থাকলে সেই অস্বচ্ছ বস্তুর পেছনে একটি অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়। যে আলো সরল রেখায় চলে সেটা প্রমাণ করছিল। এই যে ধারণাটা এতদিন পর্যন্ত শিখে এসেছি, সেই ধারণার সামান্য বিচ্যুতি ঘটবে। আমরা আজকে আলোচনা করব ডিফ্রেকশন অফ লাইট, আলোর অপবর্তন। আমি ট্রাইফিক্সের পক্ষ থেকে রমেন মণ্ডল, তোমাদের জন্য প্রিয় চ্যানেল ট্রাইফিক্সের পক্ষ থেকে। চলো তাহলে শুরু করি। আলোর ডিফ্রেকশন। ডিফ্রেকশন অফ লাইট, আলোর অপবর্তন। এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা শুধুমাত্র মুখস্থ করে নিতে চায়। আজ আমরা এই ধারণাটার পরিবর্তন ঘটাবো, অর্থাৎ চ্যাপ্টারটা, এই আলোচনাটা ঠিকঠাকভাবে পড়লে, ঠিকঠাকভাবে শুনলে এবং আস্তে আস্তে নোট করে যেতে থাকলে আশা করি একদম ডিফ্রেকশন অফ লাইট সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হবে। তো চল, আমরা কি শিখেছিলাম? কোনো একটা আলোকরশ্মি, আলোক উৎস, তার সামনে একটি অস্বচ্ছ বস্তু আছে, এর পেছনে একটি পর্দা রাখলাম। এই পর্দাতে এই আলোর একটি অন্ধকার অঞ্চলের সৃষ্টি করে, অর্থাৎ এই বস্তুটার অস্বচ্ছ বস্তু ছিল, এই বস্তুটার একটি অন্ধকার অঞ্চলের সৃষ্টি করছিল এতটা অঞ্চল জুড়ে, যেটাকে কি বলা হচ্ছিল? ছায়া বলা হচ্ছিল। ছায়া বলা হচ্ছিল। অর্থাৎ আলো সরল রেখায় চলে, তার সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে সেই অস্বচ্ছ বস্তুর পেছনে পর্দার ওপরে ওই বস্তুরই একটি আকৃতির একটি অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়, যেটাকে আমরা কি বলেছিলাম? ছায়া বলেছিলাম। আচ্ছা, এবারে বলি, ধরো এই একটা রুম, এই রুমের পাশে আরেকটা রুম আছে, আমরা এখানে চুপচাপ বসে আছি, আর পাশে রুমে অনেকজন লোক কথা বলছে। কি উৎপন্ন করছে? শব্দ উৎপন্ন করছে। শব্দটা আমরা শুনতে পাই? হ্যাঁ, শুনতে পাই। কিন্তু ওই রুমে লাইট জ্বলছে, এই রুমে আমি বসে সেই লাইটে পড়ছি। ইজ ইট পসিবল? না। এই রুমের চারিদিক যদি এমনভাবে বদ্ধ থাকে এবং এই রুম থেকে কোনো আলো ওই রুম থেকে আসে কি? না, আসে না। কিন্তু চারিদিক বদ্ধ থাকলেও মোটামুটি ওই রুমে কথাবার্তার শব্দ, অর্থাৎ শব্দটা আমরা শুনতে পাই। শব্দ শুনতে পাই, আলো শুনতে পাই না। তাহলে বুঝতে পারি শব্দ বেঁকে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, কিন্তু আলো পৌঁছচ্ছে না। এইরকম একটা ধারণা থেকে আমরা বলেছিলাম আলো সরল রেখায় চলে। আলো সরল রেখায় চলে, ওকে। কিন্তু শব্দকে খুব সহজে বুঝতে পারি, শব্দ সরল রেখায় চলে না, বেঁকে চলে। শব্দ কি ছিল? শব্দ একটা তরঙ্গ ছিল। আমরা হাইগেন্স তত্ত্ব হিসাবে প্রমাণিত করলাম যে আলো সে তরঙ্গ তত্ত্ব মেনে চলে, তরঙ্গ তত্ত্ব মেনে চলে। তাহলে আমরা আলোর ক্ষেত্রে এরকম বেঁকে যাওয়াটাকে খুব সহজে বুঝতে পারি না কেন? তারও কারণ আছে, আমি আস্তে আস্তে আলোচনার সাপেক্ষে সব কিছু আলোচনা করব। তাহলে আলো সামনে অস্বচ্ছ বস্তু থাকলে তার সামনে একটি ছায়ার সৃষ্টি হচ্ছিল। এই ছায়াটাকে এখন আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবার চেষ্টা করেছি। ঠিক এই প্রান্ত অঞ্চলটাতে আমি যদি পর্যালোচনা করি, খুব অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, তাহলে ঠিক এই যে অঞ্চল থেকে একদম কালো অংশ ছায়া থাকার দরকার ছিল, বা এই প্রান্তটাতেও একদম কালো ছায়া অঞ্চলের, অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছে, ডার্ক। কিন্তু এই অঞ্চলগুলোতে দেখা যায় আলো এবং অন্ধকার মিশ্রিত একটি অঞ্চল সৃষ্টি হয়। অর্থাৎ আলো এই যে প্রান্তীয় অঞ্চল, এই যে অংশটাকে করে যাচ্ছিল, যাওয়ার সময় এখানে একটি আলো বেঁকে যাচ্ছিল, আলো সামান্য বেঁকে যাচ্ছিল। এই আলোর সামান্য বেঁকে যাওয়াটাকে আমরা বলছি অপবর্তন। যারা আমরা ইন্টারফারেন্স বা ব্যতিচার শিখেছি, সেই আলোচনার সাপেক্ষে আমরা এই অপবর্তনটাকে একটু ডেসক্রিপশান দেওয়ার চেষ্টা করছি। যেমন ধর, আমরা ব্যতিচার পড়েছি। ব্যতিচারের কি পড়েছি? ব্যতিচারের পড়েছি ইয়ং দ্বিরেখাছিদ্র পরীক্ষা। ইয়ং দ্বিরেখাছিদ্র পরীক্ষা কি পড়েছি? তাতে দেখেছি একটি আলোক উৎস, এখানে একটি স্লিট দেওয়া ছিল, যে স্লিটের এইখানটাতে দুটো ছিদ্র করে দেওয়া হচ্ছিল, দ্বিছিদ্র।
এবং এইখানে একটি পর্দা রাখছিলাম। তাহলে আলো যখন এইটা দিয়ে যাচ্ছিল ঠিক এই অঞ্চলটাতে এবং এই অঞ্চলটাতে একদম অন্ধকার অঞ্চলের সৃষ্টি হওয়ার কথা ছিল, কারণ এইটা উৎস এইটা একটা উৎস। তাহলে এইখানে কি অস্বচ্ছ অংশ আছে, তাহলে সেখান দিয়ে আলো যাচ্ছে না। আলো সরলরেখায় গেলে এইখানে কি হওয়া ছিল? অন্ধকার অঞ্চল। তা কিন্তু হয় না। কেন হয় না? কারণ এইখানটাতে ওই যে আলোক তরঙ্গ তত্ত্ব মেনে চলে, ওইখান থেকে আলো এরকম তরঙ্গের আকারে, অর্থাৎ বিন্দু উৎসের ক্ষেত্রে কি হয়, আলোর গোলীয় তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। তরঙ্গ মুখ কীরকম হবে? গোলীয় হবে। ফলে এই যে এইরকম যাচ্ছিল, ফলে এই অঞ্চলটাতে কিন্তু অন্ধকার অঞ্চল দেখা যাচ্ছিল না। এই রশ্মির তরঙ্গ মুখের সাথে অভিমুখ কি ছিল? তার সাথে লম্ব ছিল, তাহলে এইখান থেকে এরকম লম্ব যাচ্ছিল, এরকম লম্ব। ফলে এইরকম অঞ্চলটাতে কি হচ্ছিল? আলোকিত অঞ্চলের সৃষ্টি হচ্ছিল এবং তারপরে পরে ঠিক আলো অন্ধকার সৃষ্টি হচ্ছিল। তাহলে কি, যদি এটা সরলরেখায় চলতো তাহলে এই উৎস এবং এই উৎসের ক্ষেত্রে এই অঞ্চলটাতে ছিল শ্যাডো রিজিয়ন, সেখান থেকে এখানে ছিল অ্যাকচুয়ালি উৎস, তাহলে উৎসটা আলোক রশ্মিটা এইদিকেই চলে যাওয়ার কথা ছিল, এই অঞ্চলটাতে পুরো অন্ধকার অঞ্চল হওয়ার কথা ছিল, তা কিন্তু হয় না। ফলে এইখানটাতে কি হচ্ছে? একটি আলো অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছে, ইন্টারফারেন্সের সৃষ্টি হচ্ছিল। তাহলে এই ইয়ং দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটা প্রমাণ করছিল যে আলো কিন্তু সরলরেখায় চলে না। আলো কীরকম চলে? তরঙ্গের আকারে চলে। ওকে, এই তরঙ্গের আকারে চলে বলে এই তরঙ্গের আকৃতি, তরঙ্গ মুখ কেমন হবে না, উৎস যদি বিন্দু উৎস হয় তাহলে গলীয় হবে। অনেক অসীম থেকে আসা আলো রশ্মির তরঙ্গ মুখ কেমন হবে? সমতল হবে। এবং সেই তরঙ্গ মুখের সাথে রশ্মি কিভাবে দেখানো হচ্ছিল আর গতিপথ দেখানো হচ্ছিল তরঙ্গ মুখের সাথে লম্বভাবে। এক্ষেত্রে এই রকম তরঙ্গ মুখ সৃষ্টি হচ্ছিল যদি সমতল হয়। যদিও গলীয় হয় তাহলে কেন্দ্র থেকে যে কোনো ব্যাসার্ধ বরাবর তার তলের সাথে লম্ব হবে। তাহলে এইগুলো ছিল রশ্মির অভিমুখ। এক্ষেত্রে এই উৎসটা এবং এই উৎসটা তরঙ্গের আকারে বিস্তার লাভ করলো, রশ্মির অভিমুখটা ছিল এইরকম, ফলে তারা উপরিপাতন ঘটছিল এবং এই অঞ্চলটাতে পুরো শ্যাডো না হয়ে, ছায়া সৃষ্টি না করে এখানে আলো অন্ধকার অঞ্চলের একটি পটি সৃষ্টি করছিল, যেটাকে আমরা বলছি ইন্টারফারেন্স। তাহলে এক্ষেত্রে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমাকে ব্যাখ্যা দিচ্ছিল যে আলো কিন্তু সরলরেখায় চলে না। আবার একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমাদের এই রকম উদাহরণগুলো থেকে প্রমাণিত হয়েছে যে আলো সরলরেখায় চলছে না। যেমন এখানটাতে আরও একদম কীরকম, এখানে একটি উৎস আছে, এখানটাতে একটি অস্বচ্ছ বস্তু আছে, আর এখানটাতে একটি পর্দা আছে। তাহলে আলোক রশ্মিটা সোজা যথাতে যাচ্ছে, তাহলে এই বরাবর পুরো এই অঞ্চলটাতে এতটা পর্যন্ত কি হওয়া দরকার ছিল? ছায়ার সৃষ্টি হওয়ার দরকার ছিল, তা কিন্তু হয় না। তাহলে এই আলোক রশ্মিটা সোজা পথে গেলে এখানে যে অস্বচ্ছ বস্তুটা, তার ছায়াটা ঠিক এই প্রান্তের এই অঞ্চল থেকে এই পাশটাতে আলোকিত অঞ্চল, ঠিক এইখান থেকে এটা ডার্ক অঞ্চলে সৃষ্টি হওয়ার দরকার ছিল, অন্ধকার অঞ্চলে সৃষ্টি হওয়ার। কিন্তু ঠিক এই অংশটাকে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, এই অংশটাতে দেখা যাচ্ছিল যে আলোক রশ্মিটা এই অঞ্চলটাতে আলো এবং অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছে, তার অর্থ আলো কিন্তু সোজা যাচ্ছে না, আলো কিন্তু এইখানটাতে সামান্য বেঁকে যাচ্ছে। এটা কি প্রমাণ করে? আলো তরঙ্গ তত্ত্ব প্রমাণ করে, আলো বেঁকে যাচ্ছে। এইখানটাতে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে যে এখানটাতে কেমন হচ্ছে, যে ছবিটা হয়েছে সেই ছবিটা কীরকম হবে, এখানটাতে এই ঠিক এই অঞ্চলটাতে একটি আলোকিত অঞ্চল, তারপরে একটি অন্ধকার অঞ্চল, তারপরে আলোকিত অঞ্চল, তারপরে অন্ধকার অঞ্চল, এটা অন্ধকার অঞ্চল, এটা অন্ধকার অঞ্চল। এরকম অন্ধকার অঞ্চলটা আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে অন্ধকার পটিটা। ওকে, এবং এখানে কি হচ্ছে, এখানে আলোকিত, তারপরে অন্ধকার অঞ্চল, আলোকিত, অন্ধকার অঞ্চল, এরকম সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ একটি জায়গায় এই অঞ্চলটাতে একটি আলোকিত অঞ্চল
তারপরে অন্ধকার আলোকিত, অন্ধকার আলোকিত এইখানটাতে। এবং ইন্টারফারেন্স যেখানে ঘটছিল সেখানে কি হচ্ছিল না, এই যে উজ্জ্বল পটি এবং অনুজ্জ্বল পটি এদের বেধ ছিল এক, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে একটি উজ্জ্বল আলোকিত অঞ্চল, তারপরে অনুজ্জ্বল অঞ্চল, তার বেধটা আস্তে 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 কিন্তু কমছে। এবং এর বেধ কতটা পর্যন্ত বিস্তৃত সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে বলা যাবে না যে কতটা পর্যন্ত বিস্তৃত হবে। ওকে, তাহলে এতটা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। কীরকম হলো তাহলে, এই অঞ্চল থেকে এইখান থেকে যখন আলোর রশ্মিটা যাচ্ছিল তখন সোজা না গিয়ে আলোর রশ্মিটা সামান্য বেঁকে যাচ্ছে। এই বেঁকে যাওয়ার, আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে, আলোর ওই বেঁকে যাওয়ার ঘটনাটাকে আমরা বলবো আলোর অপবর্তন। এবারে প্রশ্ন হলো, আলো বেঁকে যাচ্ছিল, তাহলে সবসময় কেন ওই ঘর থেকে আলো এই ঘরে আসছিল না? বেঁকে যদি যাচ্ছিল, কখন বাঁকছে? এই প্রান্তটা যদি খুব তীক্ষ্ণ হয় বা কোনো ছিদ্রের মধ্য দিয়ে আলো যাচ্ছে, সেই ছিদ্রটা খুব সূক্ষ্ম ছিদ্র হয়, তাহলে কিন্তু এই অপবর্তনটা আমাদের দৃষ্টিগোচর হয়, না হলে হয় না। কারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব কম, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হওয়ার জন্য খুব সহজে শব্দের এই বেঁকে যাওয়া বা শব্দের অপবর্তনটাকে আমাদের চোখে পড়ে, কিন্তু আলোর অপবর্তনটাকে চোখে পড়ে না। খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করলে এই পর্যবেক্ষণে আমরা অপবর্তন দেখতে পাই, অর্থাৎ আলোর বেঁকে যাওয়াটাকে দেখতে পাই। এবং ইন্টারফারেন্স বা ব্যতিচারের সাথে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ব্যতিচারের সঙ্গে ডিফারেন্স হচ্ছে, ব্যতিচারের ক্ষেত্রে এই যে আলো এবং অন্ধকারের যে অঞ্চলটা সৃষ্টি হচ্ছিল, প্রত্যেকটা অঞ্চল, যেমন এটা ছিল অপবর্তন প্যাটার্ন পটি, আর ইন্টারফারেন্স পটি হবে গিয়ে সব অঞ্চলটাতে কিন্তু এক। এইরকম, এটা হচ্ছে গিয়ে ব্যতিচার। অপবর্তন প্যাটার্ন এবং ব্যতিচার প্যাটার্নটা কিন্তু আলাদা হচ্ছে। অন্ধকার এবং আলোকিত অঞ্চল কিন্তু ব্যতিচারের ক্ষেত্রে সব এক বেধ, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে কিন্তু বেধটা আস্তে 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 কমছে। ক্লিয়ার? তাহলে আলোর ব্যতিচার কি হলো? খুব সহজ কথায়, খুব তীক্ষ্ণ অংশের মধ্য দিয়ে বা খুব সূক্ষ্ম ছিদ্রের অংশ দিয়ে যখন আলো যায়, তখন আলোক রশ্মির বেঁকে যাওয়ার ঘটনাটাকে আমরা বলছি আলোর অপবর্তন। এইরকম পটির সৃষ্টি হচ্ছে। এখানে ইন্টারফারেন্সের সাথে ডিফ্রেকশনের পার্থক্যটা কোথায় দেখো। এটা ছিল আলোক রশ্মিটা যখন বিস্তার লাভ করছিল, তখন এই আলোক রশ্মির ক্ষেত্রে ধরো আমি একটা যদি ডাবল স্লিট বিন্দু দিয়ে আমি যদি দেখাই ছিদ্র দিয়ে, তাহলে দেখতে পাবো যে এক্ষেত্রে এই রকম যে তরঙ্গ মুখগুলো সৃষ্টি হচ্ছে আলোর ক্ষেত্রে, তরঙ্গ মুখ, প্রত্যেকটা তরঙ্গ মুখ আবার গৌণ উৎসগুলোর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে উপরিপাতন ঘটছে। ক্লিয়ার হলো না বিষয়টা? চলো, ইন্টারফারেন্স ব্যতিচারের ক্ষেত্রে ছিল এইরকম দুটো উৎস, এই দুটো উৎসের ক্ষেত্রে উপরিপাতন ঘটছিল। দুটো উৎস এখানে বা এখানে উপরিপাতন ঘটছিল। উৎস ছিল কটা? দুটো। ব্যতিচারের ক্ষেত্রে উৎস ছিল দুটো। এই দুটো উৎসের আলোক রশ্মির বিভিন্ন পথপার্থক্যে বা দশা পার্থক্যে উপরিপাতনের ফলে আলোকিত এবং অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছিল। এক্ষেত্রে তরঙ্গের আকারে বিস্তার লাভ করবার জন্য এই উৎসের গৌণ উৎস রূপে কাজ করছে তরঙ্গমুখের অংশগুলো। এই গৌণ উৎস অসংখ্য থাকছে, এদের তরঙ্গমুখগুলোর গৌণ উৎসগুলোর উপরিপাতনের ফলে অপবর্তনের সৃষ্টি হচ্ছিল। আচ্ছা হলো। আচ্ছা, ব্যতিচারের ক্ষেত্রে আর কি দেখতে পেলাম? প্রত্যেকটা বেদ আলো বা অন্ধকার অঞ্চলের বেদ কিন্তু সমান সমান ছিল। অপবর্তনের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রত্যেকের ক্ষেত্রে বেদটা আস্তে 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 হ্রাস পাচ্ছে। ওকে, তাহলে ব্যতিচারের ক্ষেত্রে দুটো উৎসের উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হচ্ছিল। এক্ষেত্রে তরঙ্গমুখের মুখের গৌণ উৎস রূপে কাজ করবার জন্য তাদের উপরিপাতনের ফলে আমাদের এখানে অপবর্তনের সৃষ্টি হচ্ছে। তাই অপবর্তন এবং ব্যতিচারের পার্থক্য আছে। ওকে, আমরা
অপবর্তনের ক্ষেত্রে দু ধরনের অপবর্তনের কথা পড়ব। এক হচ্ছে গিয়ে ফ্রেনেলের অপবর্তন, আর একটা হচ্ছে গিয়ে ফ্রনহোফার অপবর্তন। ফ্রেনেলের অপবর্তন বলা হচ্ছে উৎস এবং পর্দা তারা যদি সসীম দূরত্বে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে গিয়ে ফ্রেনেলের অপবর্তন। ফ্রনহোফার অপবর্তন উৎস এবং পর্দা দুজনেই যদি অসীম দূরত্বে থাকে তাহলে তাকে বলা হচ্ছে গিয়ে, সেই অপবর্তনটাকে আমরা বলছি ফ্রনহোফার অপবর্তন। ক্লিয়ার? তাহলে অপবর্তন হলো আলোর বেঁকে যাওয়া। কখন বেঁকে যাচ্ছে? যদি আলোকের তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় কাছাকাছি বা কম কোনো ছিদ্র বা তীক্ষ্ণ বা প্রান্তীয় অঞ্চলের মধ্য দিয়ে আলো গতিশীল হয়, সেই অংশে আলোকের সামান্য বেঁকে যাওয়া আমরা দেখতে পাই। এই বেঁকে যাওয়াটাকে বলা হচ্ছে গিয়ে ডিফ্রেকশন অফ লাইট, আলোর অপবর্তন। এবং ডিফ্রেকশনের ফলে যে পটি তৈরি করে তাকে অপবর্তন পটি বলে বা ডিফ্রেকশন প্যাটার্ন বলে। যে ডিফ্রেকশন প্যাটার্নটা ইন্টারফারেন্সের প্যাটার্নের থেকে সম্পূর্ণ আলাদা। ওকে, তাহলে আমরা আসি এবারে ফ্রনহোফার ডিফ্রেকশন, যা আমাদের সিলেবাসের মধ্যে আছে। ফ্রনহোফার ডিফ্রেকশন অর্থাৎ উৎস এবং পর্দা যারা অসীম দূরত্বে থাকে তখন যে অপবর্তনটা হবে তাকে আমরা বলছি ফ্রনহোফার অপবর্তন। আসছি ফ্রনহোফার অপবর্তনে। এখন আমরা আলোচনা করছি ফ্রনহোফার ডিফ্রেকশন বাই সিঙ্গেল স্লিট, একক রেখাচিত্রের দ্বারা ফ্রনহোফারের অপবর্তন। ওকে, আচ্ছা দেখো কি বলা হয়েছিল, ছিদ্র থেকে উৎস এবং ছিদ্র থেকে পর্দা অসীম দূরত্বে থাকবে। ছিদ্র থেকে উৎস এবং ছিদ্র থেকে পর্দা ফ্রনহোফার অপবর্তনের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা একটা উৎস নিয়েছি, এক মনোক্রোমাটিক লাইট যার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। সেই উৎস থেকে এক f1 দূরত্বে আমরা একটা উত্তল লেন্স রেখেছি। এই উত্তল লেন্স এবং এই উৎসের মধ্যে দূরত্ব, এই লেন্সের ফোকাস দূরত্বে আমি সোর্সটাকে রেখেছি, উৎসটাকে। তাহলে আলোকরশ্মি এই লেন্সে পড়বার পর তারা কেমন হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে। আমরা তরঙ্গমুখের ধারণাতে পেয়েছি যে অসীম থেকে আসা আলোকরশ্মির তরঙ্গমুখ হয় সমতল। সমান্তরাল আলোকরশ্মির ক্ষেত্রেও তরঙ্গমুখ হচ্ছে গিয়ে সমতল। তাহলে এটা তরঙ্গমুখটা কেমন হয়ে যাচ্ছে? এরকম সমতল, যেহেতু সমান্তরাল আলোকরশ্মিতে পরিণত হয়েছে। তাই এই তরঙ্গমুখটা যেতে যেতে এই অংশে, অর্থাৎ এখানে যে ছিদ্রটা আমরা এঁকেছি সেটা আমাদের সুবিধার্থে আমরা বৃহৎ করে এঁকেছি। ছিদ্রটা হচ্ছে গিয়ে এ বি। এই ছিদ্রের মধ্যে তরঙ্গমুখের এই ওপরের এবং বি থেকে নিচের অংশে তরঙ্গমুখটা ব্লক হয়ে যাচ্ছে, বাধা পাচ্ছে। বাকি তরঙ্গমুখের এইখানের অঞ্চল থেকে তরঙ্গমুখ থেকে যে তরঙ্গমুখটা থাকছে সেটা বিস্তার লাভ করবে। এইখানে তরঙ্গমুখে কতগুলো বিন্দু আছে? তরঙ্গমুখের ওপরের বিন্দুগুলো গৌণ উৎসরূপে কাজ করছে। তাহলে এইখানে তরঙ্গমুখের ক্ষেত্রে এই অংশের যে তরঙ্গমুখটা, এবি ছিদ্রের অংশের তরঙ্গমুখের যে তরঙ্গমুখের বিন্দুগুলো গৌণ উৎসরূপে কাজ করছে, এটা বুঝবার জন্য তাহলে আমাকে আরেকটু বুঝতে হবে। তার আগে বুঝে নিই, এই অংশটা থেকে সমান্তরাল গেল, সেটা এই লেন্সের উপরে পড়ে সেটা কি হলো, আর এইখান থেকে এই দূরত্বটা f2, যেটা কিনা L2 লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে এখান থেকে আলোকটাকে, যে অংশতে আলোটা সোজা এই পথে যাচ্ছিল গিয়ে এখানে মিলিত হচ্ছে। বাকি অংশগুলোর ক্ষেত্রে একটু বুঝবার চেষ্টা করি। এবি অংশটাকে একটু এনলার্জ করে দেখি। এবি, এখানে অনেকগুলো তরঙ্গমুখের উপরে বিন্দু আছে। এই বিন্দুগুলো কি হচ্ছে? প্রত্যেকটা গৌণ উৎসরূপে কাজ করছে এবং প্রত্যেকে এইরকম গোলীয় তরঙ্গ উৎসরূপে তরঙ্গমুখ সৃষ্টি করছে। এরকম গোলীয় তরঙ্গমুখ সৃষ্টি করছে প্রত্যেকটা। ওকে, আচ্ছা, এই তরঙ্গমুখের ক্ষেত্রে এই যে ধরো উপরের এ পয়েন্টে যে তরঙ্গমুখটা আছে বা বি পয়েন্টে যে তরঙ্গমুখটা আছে, তাদের আলোকরশ্মি কেমন হবে? এরকম আলোকরশ্মি, এরকম রশ্মির অভিমুখ। ওকে, ঠিক একই রকম বি প্রান্তে যেটা আছে তার তরঙ্গমুখটা কেমন হবে? তরঙ্গমুখ গোলীয় হচ্ছে। এবং এই রশ্মিকে আমরা যখন দেখাবো তখন রশ্মিগুলো কেমন হবে? ওই তরঙ্গমুখের সাথে লম্ব। কীরকম হচ্ছে?
দেখো, এবং এমন রশ্মি পাওয়া যাবে, এবারে মন দিয়ে শোনো, এমন রশ্মি পাওয়া যাবে যে কিনা এই উৎসে যে রশ্মিটা সেটা বি থেকেও এই উৎসে, ধরো এইটা এবং এইটা পরস্পর সমান্তরাল, পরেরটা এইটা এবং এইটা পরস্পরের সমান্তরাল, পরস্পরের সমান্তরাল, পরস্পরের সমান্তরাল, অর্থাৎ এটা ধরো 4 নম্বর, 4 নম্বর, এর 4 নম্বর পরস্পরের সমান্তরাল, 1 নম্বর 1 নম্বর সমান্তরাল, এরকম জোড় পাওয়া যাবে যে রশ্মিগুলো একে অপরের সমান্তরাল, যে রশ্মিগুলো একে অপরের সমান্তরাল। ক্লিয়ার? আরেকবার রিপিট করছি, এখান উৎস থেকে ঠিক এই লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে উৎসটাকে রেখেছি, এই উৎস থেকে নির্গত আলোক রশ্মি মনোক্রোমাটিক ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের লেন্সের উপরে পড়বার পর সেই রশ্মিটা সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়েছে। অসীম থেকে আসা আলোক রশ্মি সমান্তরাল আলোক রশ্মি, অর্থাৎ এটা অসীম দূরত্বে অবস্থান করছে, কারণ এই তরঙ্গ মুখটা হচ্ছে গিয়ে সমতল। এটা এগিয়ে গিয়ে প্রতিবন্ধকে বাধা পেল, এই ক্ষুদ্র ছিদ্র অংশের কেবলমাত্র অংশের আলোক তরঙ্গ মুখটা এগিয়ে যেতে দেবে। এই তরঙ্গ মুখ থেকে ঘটনাটা কি ঘটছে না, এই তরঙ্গ মুখের প্রত্যেকটা বিন্দু আবার গৌণ উৎস রূপে কাজ করছে। কত বিন্দু আছে? অসংখ্য বিন্দু আছে। তাহলে এখানে প্রত্যেকটা বিন্দু আবার কিরকম তরঙ্গমুখ সৃষ্টি করছে? গলীয় তরঙ্গমুখ সৃষ্টি করছে। তাহলে গলীয় তরঙ্গমুখ সৃষ্টি করছে, আমি দুটো দেখিয়েছি, একদম প্রান্ত দুটো রেখেছি, মাঝে প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম সিমেট্রিক, একই রকম হবে। আচ্ছা, এই উৎস থেকে যে আলোক রশ্মিগুলো সেটা এই তরঙ্গমুখের সাথে লম্ব করে, অর্থাৎ ওই সেন্টার থেকে যদি আমি প্রত্যেকটা এঁকে দিই তাহলে প্রত্যেকটা সমান ওই তলের সঙ্গে লম্ব হবে। আচ্ছা, বি বিন্দুতে এইরকম রশ্মিগুলো আঁকতে গিয়ে আমরা এইরকম জোড় পাবো, যেগুলো কিনা রশ্মিগুলো একে অপরের এইরকম জোড়, প্রত্যেকটা রশ্মির একটা রশ্মি অপর রশ্মিটার সাথে সমান্তরাল হবে। এইরকম দুটো রশ্মি আমরা নিলাম, যা কিনা এই যে মূল এই রশ্মিটা সোজা যাচ্ছিল তার সাথে থিটা কোণে বেঁকে আছে। এরকম এই প্রান্ত দুটো, বাকি প্রত্যেকটা এরকম এক জোড়া পাবো, যে অংশগুলো, যে রশ্মিগুলো প্রত্যেকের সমান্তরাল সেরকম পড়েছে। তারা কি করবে? এই লেন্সের উপরে সমান্তরালভাবে আপতিত হওয়ার পর তাদেরকে কোনো একটা বিন্দুতে তারা মিলিত করবে। এই রশ্মিটা, এই যে আলোক রশ্মিটা সোজা বাঁধা পেয়েছিল, যে অংশ তরঙ্গমুখটা সোজা বাঁধা যেটা পায়নি সেই অংশটা সোজা বেরিয়ে গেল, কিন্তু এই যে অংশটা, এটা কি হলো? এই অংশটা থেকে আলোক রশ্মিটা কিছুটা বেঁকে গেল। এই বেঁকে যাওয়াটাকে বলছি অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশন। এই বেঁকে যাওয়াটাকে ডিফ্রেকশন বলছিলাম। কতটা বেঁকে গেল? এক্ষেত্রে এই রশ্মিগুলো আমি ধরেছি মূলের সাথে থিটা ডিগ্রি কোণে বেঁকে গেছে, তাহলে মূলের সাথে থিটা ডিগ্রি করেছে, দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু, থিটাকে কি বলছি? অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশন, অ্যাঙ্গেল অফ ডিফ্রেকশন, অপবর্তন কোণ, অপবর্তন কোণ। ক্লিয়ার হলো? কিভাবে? ছবিটা ক্লিয়ার হয়েছে? আমাদের বইয়ে যে ছবিটা আছে আশা করি ক্লিয়ার করানো গেছে, হয়েছে পুরো বিষয়টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ছিদ্রটা, যতটা ছিদ্র ভাবছি তা নয়, ওই ছিদ্রের অংশে যে তরঙ্গমুখটা ছিল ওই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু গৌণ উৎসরূপে কাজ করছে। গৌণ উৎসরূপে কাজ করবার ফলে সেই রশ্মিগুলো সেই গৌণ উৎসের প্রত্যেকটার উপরিপাতনের ফলে অপবর্তন সৃষ্টি হচ্ছিল, যেটা কিন্তু ব্যতিচারের ক্ষেত্রে হচ্ছিল না। সেখানে দুটো উৎস ছিল, সুসংগত আলোক উৎস ছিল, তাহলে সেই উৎসের জন্য ব্যতিচার সৃষ্টি হচ্ছিল। এখানে তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু গৌণ উৎসরূপে কাজ করে তাদের উপরিপাতনের ফলে আমরা অপবর্তন দেখতে পাচ্ছি। ওকে, এবারে আমরা ম্যাথমেটিক্যালি এখানে কতগুলো টার্ম আমরা শিখব। সেটা হচ্ছে গিয়ে এক্ষেত্রে আমরা শিখব সেন্ট্রাল ম্যাক্সিমা, সেন্ট্রাল ম্যাক্সিমা এক। 2 নম্বর শিখব সেকেন্ডারি মিনিমা, সেকেন্ডারি মিনিমাজ, অনেকগুলো থাকবে মিনিমাজ। 3 সেকেন্ডারি ম্যাক্সিমাজ, সেকেন্ডারি ম্যাক্সিমাজ, ম্যাক্সিমাজ। ওকে, এই টার্মগুলো সম্পর্কে এবারে আমরা শিখব। সেন্ট্রাল ম্যাক্সিমা, অর্থাৎ আমরা ওখানে উজ্জ্বল এবং অনুজ্জ্বল পড়ে শিখেছিলাম, অপবর্তনের ক্ষেত্রে শিখব সেকেন্ডারি সেন্ট্রাল ম্যাক্সিমা। 2 শিখব সেকেন্ডারি মিনিমা, অনেকগুলো থাকে মিনিমাজ। 3 সেকেন্ডারি ম্যাক্সিমা, ম্যাক্সিমাজ বলবো, অনেকগুলো আছে বলে। ওকে, তাহলে এই টার্মগুলো সম্পর্কে শিখবো। অর্থাৎ উজ্জ্বল কেন্দ্রীয় চরমপটি, গৌণ অবম বিন্দু, গৌণ চরম বিন্দু। বাংলায় কেন্দ্রীয় চরম বিন্দু, গৌণ অবম বিন্দু, গৌণ চরম বিন্দু। ওকে, তো সেইটা ম্যাথমেটিক্স অংশটা আসে, অর্থাৎ এই যে সেন্টার, এই বিন্দুতে সিতে আমরা সেন্ট্রাল ম্যাক্সিমা পাবো। ওকে, দেখি
দেখো, প্রথম আমরা পড়েছি যে পথপার্থক্য কেমন হলে অন্ধকার এবং উজ্জ্বল পটির সৃষ্টি হয়। কি পড়েছি? পথপার্থক্য ডেল যদি 2n ইন্টু ল্যামডা বাই 2, n এর মান 0, 1, 2 ডট ডট ডট, অর্থাৎ পথপার্থক্য ডেল n এর জায়গায় 0 বসো। পথপার্থক্য যদি 0 হয় তাহলে কি সৃষ্টি হবে? উজ্জ্বল পটির সৃষ্টি হবে। এটা ছিল উজ্জ্বল পটির সৃষ্টির শর্ত। উজ্জ্বল পটির সৃষ্টির শর্ত। ওকে, আচ্ছা, তাহলে ডেল ইজ ইকাল টু 0, ডেল ইজ ইকাল টু ল্যামডা, ডেল ইজ ইকাল টু 2 ল্যামডা, এরকম হলে উজ্জ্বল পটির সৃষ্টি হয়। এবং ডেল ইজ ইকাল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, যেখানে n ইজ ইকাল টু 0, 1, 2 ডট ডট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পটির পাচ্ছিলাম? সেক্ষেত্রে আমরা পাচ্ছিলাম অন্ধকার অঞ্চলের বা অন্ধকার পটি। ওকে, তাহলে পথপার্থক্য প্রথমটাতে পথপার্থক্য n এর জায়গায় 0 বসাও, কত হচ্ছে? ডেল ইজ ইকাল টু ল্যামডা বাই 2, ডেল ইজ ইকাল টু 1 বসাও, তাহলে কত হবে? 2, 3 ল্যামডা বাই 2। এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অন্ধকার পটের। আর উজ্জ্বল পটের ক্ষেত্রে কি হচ্ছিল? ডেল ইজ ইকাল টু 0, ডেল ইজ ইকাল টু হবে 1 বসাও, তাহলে 2 2 কাটছে, ল্যামডা এইরকম টাইপের হলে তাহলে সেক্ষেত্রে উজ্জ্বল পটির সৃষ্টি হয়। এক্ষেত্রে সেন্ট্রাল ম্যাক্সিমাম দেখো, এ যে আলোক রশ্মিটা গেছে এবং বি থেকে উৎস থেকে যে আলোক রশ্মিটা গেছে সমান পথ অতিক্রম করে গেছে। একই রকমভাবে এর ঠিক জাস্ট নিচে যে উৎসরূপে কাজ করছে, এর ঠিক ওপরে যে উৎসরূপে কাজ করছে, প্রত্যেকেই কিন্তু সমান দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছেছে। তাহলে সিতে কি সৃষ্টি হবে? সিতে আলোক উৎসগুলি থেকে আসা পথপার্থক্য 0। তাহলে সিতে যখন এই এতগুলো উৎস থেকে এই বিন্দুতে পৌঁছচ্ছে, সেক্ষেত্রে উৎসগুলো যে পথ অতিক্রম করছে সেই পথগুলো প্রত্যেকের ক্ষেত্রে সমান, মানে এ এবং বি বা জাস্ট পরেরটা এর ঠিক ওপরেরটা একই পথ। প্রত্যেকটা উৎসের ক্ষেত্রে এরকম জোড়া আমি পাচ্ছি, যে জোড়াগুলো কি হচ্ছে ঠিক ওই বিন্দুতে যখন পৌঁছচ্ছে সমপথ অতিক্রম করে পৌঁছচ্ছে, অর্থাৎ পথপার্থক্য কত? 0। অর্থাৎ এই দুটো উৎসের জন্য পথপার্থক্য 0, তারপরেরটা 0, তারপরেরটা 0। তাহলে সিতে কি সৃষ্টি হবে? সিতে একটি উজ্জ্বল পটির সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলছি চরম কেন্দ্রীয় চরম পটি। এক্ষেত্রে আমরা কি বলছি? সেটাকে সেন্ট্রাল ম্যাক্সিমা। ওকে, সেন্ট্রাল ম্যাক্সিমা বোঝা গেছে। তাহলে সিতে আসা পথপার্থক্য প্রত্যেকটা উৎসের ক্ষেত্রে, জোড়া জোড়া উৎসের ক্ষেত্রে পথপার্থক্য 0, তাই সিতে কি সৃষ্টি হচ্ছে? সেন্ট্রাল ম্যাক্সিমা। এবারে আমরা আসব সেকেন্ডারি মিনিমা, গৌণ অবম বিন্দু। ওকে, আচ্ছা, এবার আসছি 2 নম্বরে, সেকেন্ডারি ম্যাক্সিমা, মিনিমা বলছি আমরা প্রথমে, মিনিমাস, সেকেন্ডারি মিনিমাস। তার মধ্যে প্রথম অবম বিন্দু, ধরো সেটা পিতে গেছে, পিতে। এক্ষেত্রে ডিফ্রেকশন আমরা ধরে নিচ্ছি θ1, অপবর্তন কোণ θ1। এবারে দেখো, এ থেকে এবং বি থেকে যে আলোক রশ্মিটা গেছে গিয়ে পৌঁছেছে, এদের পথপার্থক্য কিভাবে পাবো? না, এ বিন্দু থেকে আমি বি এর ওপরে একটি লম্ব টেনে দিলাম, বি। তাহলে পথপার্থক্য কোনটা? এই যে লম্বটা টেনেছি বিএন, পথপার্থক্য হচ্ছে কি? পথপার্থক্য
পথ পার্থক্য বি এন, এ থেকে বি থেকে নির্গত আলোক রশ্মির গতিপথের উপর একটা লম্ব টেনেছি এ এন, বি এন, এইটা হচ্ছে গিয়ে পথ পার্থক্য। আচ্ছা, কিভাবে নির্ণয় করছি দেখো, এটা θ1, এটা 90, তাহলে এইটা কত, 90 মাইনাস θ1, তাহলে এইটা কত, θ1, পিওর ম্যাথমেটিক্স। দেখো এটা θ1, তাহলে এইটা কত, 90 মাইনাস θ1, এইটা কত 90, তাহলে এইটা কত θ1। তাহলে দেখো এ বি এন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পথ পার্থক্য কি পাচ্ছি, দেখো বি এন বের করতে চাইলে আমরা করতে পারি এ বি, এই ডিস্টেন্সের ছিদ্রের বেদ যদি আমরা স্মল ডি ধরে নিই, দেখো তুমি এইটা পাচ্ছি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিএন সমান লম্ব বাই অতিভুজ করলে আমরা পাচ্ছি ডি সাইন θ1, অর্থাৎ পথ পার্থক্য কত বেরোচ্ছে, ছিদ্রের বেদ সাইন অফ যে অ্যাঙ্গেলে সে ডিফ্রেক্ট হয়েছে, যে অঙ্গলে অপবর্তন কোণ, সে অঙ্গলটা সাইন অফ θ1। এটা হচ্ছে গিয়ে পথ পার্থক্য। আচ্ছা, এবারে এই পথ পার্থক্যটা কত হলে পি বিন্দুতে এক্ষেত্রে অবম বিন্দু বা মিনিমাস তৈরি করবে, মিনিমা তৈরি করবে প্রথম অবম বিন্দু। আমরা অ্যাজিউম করছি, দেখো বুঝবার খুব মন দিয়ে বোঝো, বি এন ইজ ইকাল টু ল্যামডা, বিএন ইজ ইকাল টু ল্যামডা, পথ পার্থক্য ল্যামডা ধরলাম। কি হচ্ছে দেখো, এইখানটাতে ছবিটা আমি একটু বড় করে এঁকে নিই, এইটা ছিল এ, এটা ছিল বি, এই আলোক রশ্মিটা গেছে, এটা হচ্ছে গিয়ে ডিফ্রেকশন হয়েছে, এটা θ1, এটা বি এন, এটা ছিল θ1, ছবিটা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ঠিক মাঝে আমি একটা বিন্দু নিলাম ও, অর্থাৎ এই মাঝের অংশটাকে আমি দুটো ভাগে ভাগ করে মাঝে একটি বিন্দু নিলাম ও। আচ্ছা, ও থেকে যদি আমরা এইরকম একটি লম্ব টেনে নিই, তাহলে ও ও ড্যাস্ট, ও ও ড্যাস্ট এরকম, বলো তো এ বি এন এর মাঝে বিন্দু নিয়েছি ও, তাহলে ও ও ড্যাস্ট বি এন কত বেরিয়ে ধরেছি, আমরা ধরেছি বুঝবার জন্য বলছি, ল্যামডা হলে সেটা প্রথম অববিন্দু সৃষ্টি হবে। কীভাবে হচ্ছে কনসেপ্টটা বোঝো, বি এন কত ল্যামডা, তাহলে এই মাঝের বিন্দু হলে এটা, তাহলে মাঝের বিন্দু, তাহলে এই অংশটা কত, এর হাফ হবে, এটা ত্রিভুজ হলে এটা মধ্যবিন্দু, এটা মাঝের বিন্দু, তাহলে এই ভূমির অর্ধেক, তাহলে ও ও ড্যাস্ট কত, ও ও ড্যাস্ট ইজ ইকাল টু ল্যামডা বাই 2। এতে যে গৌণ উৎসটা আছে আর ওতে যে গৌণ উৎসটা আছে, সেই দুটো গৌণ উৎসের মধ্যে পথ পার্থক্য কত, ল্যামডা বাই 2। এর মাঝে দুটো পার্টে আমি নিয়েছি, এই অংশটা যদি ল্যামডা হয়, ও ও ড্যাশ হবে ল্যামডা বাই 2, তাহলে এতে একটা গৌণ উৎস আছে, ওতে একটা গৌণ উৎস আছে, এই দুটো গৌণ উৎস যখন এখানে উপরিপাদিত হচ্ছে, এদের পথ পার্থক্য কত, ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা বাই 2 হলে এই দুটো উৎসের জন্য এই বিন্দুতে কি বিন্দু সৃষ্টি হবে, ল্যামডা বাই 2 হলে অন্ধকার পটির সৃষ্টি হবে। ওকে, অন্ধকার পটির সৃষ্টি হচ্ছে। ঠিক তারপরে যেটা আছে, ঠিক তার ওয়ের পরে যেটা, এরকম করতে করতে এখানে যতগুলো গৌণ উৎস আছে, যতগুলো গৌণ উৎসে প্রত্যেকে এইটা এবং এইটা এমন জোড় জোড় পাওয়া যাবে, যে জোড়গুলো প্রত্যেকটা উৎসের পথ পার্থক্য কত হবে, ল্যামডা বাই 2। আরেকবার রিপিট করছি, বি এন পথ পার্থক্যটা আমরা কত ধরেছি, ল্যামডা। ল্যামডাটা কি ছিল, যে উৎসটা ব্যবহার করেছি সেই উৎস একটি মোনোক্রোমাটিক লাইট, তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই তরঙ্গ দৈর্ঘ্যর পথ পার্থক্য যখন এই প্রান্তীয় দুটির মধ্যে ল্যামডা হবে, তখন সেক্ষেত্রে অববিন্দু সৃষ্টি হচ্ছে, এটা প্রথম অববিন্দু। কীভাবে বলছি কনসেপ্টটা বোঝো, এ এবং বি এর মধ্যে অসংখ্য গৌণ উৎস আছে, একদম প্রান্তে ছিল এ একটি গৌণ উৎস, এই প্রান্তে আরেকটা গৌণ উৎস বি, এদের মধ্যে পথ পার্থক্য যদি ল্যামডা হয়, এর মাঝে যদি আমরা দুটো অংশে ভাগ করে নিই, অর্থাৎ তাহলে এ এবং ও এই দুটো উৎস যখন মিলিত হচ্ছে, এই দুটো উৎসের থেকে যে আলোক রশ্মিটা গেছে সেই পথের পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2। কারণ ম্যাথমেটিক্যালি ও ও ড্যাশ হচ্ছে কি ল্যামডা বাই 2। এ এবং বি এই দুটোর মধ্যে পথ পার্থক্য যদি ল্যামডা হয়, মাঝের বিন্দুটার ও ড্যাশ, এ ও যদি উৎস হয়, তার পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2। তাহলে এ এবং ও ঠিক একই রকম, এর পরে এবং ও এর পরে এই করে যতগুলো উৎস আছে এরকম জোড়া পাওয়া যাবে, যে জোড়াগুলো প্রত্যেকটার পথ পার্থক্য কত হচ্ছে, ল্যামডা বাই 2। আর ল্যামডা বাই 2 পথ পার্থক্যে
কত কি হয়, অন্ধকার অঞ্চলে সৃষ্টি হয়। তাহলে পথপার্থক্য যদি bn ইজিক্যাল টু ল্যামডা হয়, অর্থাৎ ডি সাইন থিটা 1 ইজিক্যাল টু ল্যামডা হয়, তবে প্রথম অবম বিন্দুর সৃষ্টি হবে, সৃষ্টি হয়। ওকে, প্রথম অববিন্দুর সৃষ্টি হয়। ক্লিয়ার? আচ্ছা, এবারে বলছি সেকেন্ড, দ্বিতীয় অববিন্দু। দেখো এই এবং এই, এটা এ, এটা বি, এইটা হচ্ছে কি পথপার্থক্য এন, এদের মধ্যে সেকেন্ড, প্রথম হলো, এবার সেকেন্ড দ্বিতীয় অববিন্দু, দ্বিতীয় অবম বিন্দু, দ্বিতীয় অবম বিন্দু। ওকে, দ্বিতীয় অববিন্দু। দেখো দ্বিতীয় অববিন্দুটা বোঝবার চেষ্টা করছি। দ্বিতীয় অববিন্দু, যদি পথপার্থক্যটা আমরা অ্যাজিউম করি যে পথপার্থক্যটা bn মানে ডি সাইন, এক্ষেত্রে অপর একটা বিন্দু যাদের মধ্যে ডিফ্রেকশনটা আমি ধরছি ডিফ্রেকশন অ্যাঙ্গেল থিটা 2, তাহলে পথপার্থক্য কথা হবে ডি সাইন থিটা 2 ইজিক্যাল টু আমরা ধরছি 2 ল্যামডা। 2 ল্যামডা, যখন পথপার্থক্যটা 2 ল্যামডা হচ্ছে, তখন কি হচ্ছে, এর মাঝের অংশটাতে আমরা 3টে ভাগ নিচ্ছি, 1 2 3। এখানে একটা বিন্দু O1 এবং O2, O1 এবং O2। আচ্ছা, bn পথপার্থক্য কত ছিল, bn মানে 2 ল্যামডা, তাহলে এটা কত হবে ল্যামডা বাই 2, তারপরটা কত হবে ল্যামডা, তারপরটা কত হবে 3 ল্যামডা বাই 2। বোঝা যাচ্ছে না? আচ্ছা, ধরো আমরা এইরকম আরেকটি বিন্দু নিচ্ছি, যেখানে এ এবং বি এরা যে বিন্দুতে মিলিত হয়েছে সে বিন্দুতে ডিফ্র্যাকশানটা হচ্ছে থিটা 2, সেটা কিউ বিন্দু ধরলাম। এটা এ এবং বি, এখান থেকে যে লম্বটা টেনেছি এর মাঝে অনেকগুলো বিন্দু, অসংখ্য উৎস আছে, এই পথপার্থক্যটাকে আমরা ধরছি 2 ল্যামডা ধরলাম। এর মাঝের অংশে 3টে ভাগ করলাম, 1 2 3। ওকে, এইখানে এটা উৎস ও, এটা O1, এটা O2। আচ্ছা, এও এদের মধ্যে পথপার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2, এদের হচ্ছে গিয়ে ল্যামডা, পরেরটা হচ্ছে গিয়ে 3 ল্যামডা বাই 2। দেখো পিওর ম্যাথমেটিক্স, 3টে অংশে বাহুটাকে ভাগ করলে তাহলে এটা 2 ল্যামডা হলে এটা ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2 মানে ল্যামডা প্লাস ল্যামডা বাই 3 ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2 2 ল্যামডা। ওকে, তাহলে দেখো এবার এ একটি উৎস, তারপরে ও, এই যে এ থেকে যাওয়া পথ এবং ও থেকে যাওয়া পথের পথপার্থক্য কত ল্যামডা বাই 2। তাহলে এরা দুজনে কি করবে, এ থেকে ও পর্যন্ত, ও থেকে ও ড্যাশ পর্যন্ত, এরা এমন কতগুলো কি বললাম, এ থেকে ও এবং ও থেকে O1, এ থেকে ও এবং ও থেকে O1 পর্যন্ত প্রত্যেকটা জোড়া পাবো যারা পথপার্থক্য কত থাকবে ল্যামডা বাই 2। ঠিক একই রকম O1 এবং O2 এর মধ্যে পথপার্থক্য দেখো, এটা ল্যামডা 3 ল্যামডা বাই 2 মাইনাস করো ল্যামডা বাই 2, তাহলে O1 এবং O2। তাহলে এই দুটো অংশের জন্য একটা পাচ্ছি AO আর O1, এদের মধ্যে যতগুলো উৎস আছে তারা কত পথপার্থক্য মিলিত হচ্ছে ল্যামডা বাই 2। একই রকমভাবে O1 O2 এবং O2B এর মধ্যে যতগুলো উৎস আছে তারা কীরকম পথপার্থক্য মিলিত হচ্ছে ল্যামডা বাই 2। তাহলে কি হচ্ছে না, এ থেকে বি পর্যন্ত এমন জোড়া জোড়া কতগুলো উৎস পাচ্ছি, যদি এ এবং বি এর মধ্যে পথপার্থক্য টয়েস ল্যামডা হয়, তাহলে প্রত্যেকেই এমন জোড়া পাচ্ছি যে জোড়াগুলো পথপার্থক্য কত হচ্ছে ল্যামডা বাই 2। তাহলে তারা যখন মিলিত হবে কি পটে সৃষ্টি করবে, অন্ধকার পটে সৃষ্টি করবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 2n হলে, অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডারি ম্যাক্সিমা, দ্বিতীয় গৌণ অবম বিন্দু সৃষ্টি হওয়ার শর্ত কি পেলাম আমরা, পথপার্থক্য ডি সাইন
থিটা 2 ইজ ইকাল টু 2 ল্যামডা। এরকম করে যদি এগোতে থাকি তাহলে প্রথমটার ক্ষেত্রে কি বেরিয়েছিল, ডি সাইন ফার্স্ট, এটা ফার্স্ট বেরিয়েছিল ডি সাইন থিটা 1 ইজ ইকাল টু ল্যামডা। সেকেন্ড কত পেলাম, পথ পার্থক্য যদি 2 ল্যামডা হলো, তাহলে এন তমর ক্ষেত্রে কি লিখতে পারি, এন তমর ক্ষেত্রে লিখতে পারি ডি সাইন থিটা ইজ ইকাল টু থিটা এন ইজ ইকাল টু এন ল্যামডা। অর্থাৎ পথ পার্থক্যটা যদি তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক হয়, অর্থাৎ 1 2 এন এর মান 1 2 3 এরকম মান হতে থাকে, 1 2 3 এরকম মান হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি সৃষ্টি হচ্ছে, সেকেন্ডারি মিনিমাস অর্থাৎ গৌণ অবমবিন্দুর সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এবারে আসছি আমরা সেকেন্ডারি ম্যাক্সিমা। এখন আসছি সি 3 নম্বর, সেকেন্ডারি ম্যাক্সিমাজ। তার মধ্যে আমরা ফার্স্ট অফ অল আসছি প্রথম গৌণ চরম বিন্দু। পথ পার্থক্য কি ছিল, বিএন ইজিক্যাল টু কি ছিল, ডি সাইন থিটা 1 ড্যাশ ধরলাম, ইজিক্যাল টু যদি হয় প্রথমেরটার 3 ল্যামডা বাই 2, তাহলে সেটা গৌণ চরম বিন্দুর সৃষ্টি হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, এ বি, এ এবং বি পথ পার্থক্য, এই অ্যাঙ্গেলটা বলছি আমরা থিটা 1 ড্যাশ, এর মাঝে অসংখ্য গৌণ উৎস আছে, তাহলে বিএন, তাহলে বিএন কত বলছি, বিএন হচ্ছে গিয়ে 3 ল্যামডা বাই 2। এর মাঝে আমরা 3টে পার্ট দেখছি, দুটো ভাগে ভাগ করছি, 1 2 3টে ভাগে ভাগ করলাম। ওকে, তাহলে 3টে ভাগে ভাগ করলে এটা হচ্ছে ও, এটা O1। এবারে বলো, এই দৈর্ঘ্যটা হচ্ছে 3 ল্যামডা বাই 2 পথ পার্থক্য, এটা হচ্ছে ল্যামডা আর এটা হচ্ছে গিয়ে ল্যামডা বাই 2 আর ল্যামডা। ও এ এবং ওতে পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2, তাহলে এ থেকে ও, এ এবং ও, তারপরেরটা মানে এ থেকে ও পর্যন্ত এবং ও থেকে ও ড্যাশ অবধি প্রত্যেকটা যে উৎস আছে তারা প্রত্যেকটা কিসে মিলিত হচ্ছে, ল্যামডা বাই 2 পথ পার্থক্যে মিলিত হচ্ছে। কিন্তু দেখো O1 থেকে বি এই উৎসগুলো কিন্তু আর কোনো উৎসই কিন্তু ল্যামডা বাই 2 পথ পার্থক্যে মিলিত হচ্ছে না, পথ পার্থক্য এটা থাকছে। তাহলে এ এবং এ এই পথ পার্থক্যে কি হচ্ছে, পথ পার্থক্যে কি হচ্ছে, এ এবং ও পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 পথ পার্থক্য কি ছিল, অন্ধকার পটে। তাহলে এ উৎস থেকে এবং ও উৎস থেকে যে আলোটা এই বিন্দুতে পৌঁছেছে, ধরো পি ড্যাশে পৌঁছেছে, তারা কি হবে, অন্ধকার। ঠিক এই অঞ্চল এবং এই অঞ্চলের মধ্যে যতগুলো আলোক উৎস তারা অন্ধকার অঞ্চলের সৃষ্টি করছে, একে অপরকে প্রশমিত করছে। কিন্তু ও ড্যাশ থেকে বি এই অঞ্চলের যে উৎসগুলো আছে সেই উৎসের দরুন ওইখানে কি সৃষ্টি হবে, উজ্জ্বল পটের সৃষ্টি হবে। ওকে, তাহলে এ বি এই দুটো প্রান্তের মধ্যে পথ পার্থক্য যদি 3 ল্যামডা বাই 2 হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, উজ্জ্বল পটের সৃষ্টি হচ্ছে। ওকে, ঠিক একই রকম, এটা তো প্রথম। এবারে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় গৌণ চরম বিন্দু, অর্থাৎ পথ পার্থক্যটা যদি আমরা ধরি ডি সাইন থিটা 2 ড্যাশ, এটা যদি 5 ল্যামডা বাই 2 হয়, তাহলে দ্বিতীয় গৌণ চরমপটের সৃষ্টি হচ্ছে। দেখো আমরা দেখব যে এর মাঝে এ এবং বি এরা মিলিত হয়েছে এরকম একটা বিন্দুতে Q1 ড্যাশ ধরো, তাহলে এদের লম্ব এটা বিএন, এই পথ পার্থক্যটাকে আমরা বলছি 5 ল্যামডা বাই 2। এর মাঝকে আমরা 5টা ভাগে ভাগ করছি, 1 2 3 4 5। দেখো এই বিন্দুটা ও, তারপরটা O1, তারপরটা O2, তারপরটা O3। তাহলে এ হচ্ছে গিয়ে ল্যামডা বাই 2, পরেরটা ল্যামডা,
পরেরটা 3 ল্যামডা বাই 2, পরেরটা 2 ল্যামডা, পরেরটা 5 ল্যামডা বাই 2। দেখো এবার এ এবং ও থেকে এ যে উৎস এবং ওতে যে উৎস আছে তারা কোন পথ পার্থক্য মিলিত হচ্ছে? ল্যামডা বাই 2। তাহলে এ থেকে ও পর্যন্ত, ও থেকে O1 পর্যন্ত, এ থেকে ও এবং ও থেকে O1 পর্যন্ত প্রত্যেকটা উৎস কত পার্থক্য মিলিত হচ্ছে? ল্যামডা বাই 2। ওকে, দেখতে পাচ্ছ? এবারে দেখো O1 থেকে O2 এবং O2 থেকে O3 এইখানে যতগুলো উৎস আছে তারা কিন্তু আবার ল্যামডা বাই 2তে মিলিত হচ্ছে। তাহলে এইখান থেকে এবং এইটা এবং এইটা, এই অঞ্চলটাতে যতগুলো উৎস আছে তারা ল্যামডা বাই 2তে মিলিত হচ্ছে। এইখান থেকে এতটা যতগুলো উৎস আছে তারা ল্যামডা বাই 2তে মিলিত হচ্ছে। তাহলে ল্যামডা বাই 2 এবং ল্যামডা বাই 2তে মিলিত হলে সেখানে কি সৃষ্টি হচ্ছে? অন্ধকার পটে। কিন্তু এই অঞ্চলটাতে যে উৎসগুলো আছে O3B, এরা কিন্তু ওই অঞ্চলে একে অপরকে প্রশমিত করছে না। ফলে কি হচ্ছে? তারা সৃষ্টি করছে কি? চরমপটি। অর্থাৎ O3Bতে যে উৎসগুলি আছে, যে গৌণ উৎসগুলি আছে, উৎসগুলি তারা কি সৃষ্টি করছে? বলি চরম বিন্দুর সৃষ্টি করছে, উজ্জ্বল পটির সৃষ্টি করছে, উজ্জ্বল পটির সৃষ্টি করছে। ওকে, এবারে দুটো জায়গাতে কি হচ্ছে? আমরা বলেছিলাম যে যে পটিটা সৃষ্টি হবে সেন্ট্রালে সর্বোচ্চ, তারপরে যত প্রান্তের দিকে যাবে এইখানটাতে উজ্জ্বল পটি, যত যাবে তত পটিটার বেধটা আস্তে আস্তে কমতে থাকবে। কি হচ্ছে দেখো, আমরা যখন প্রথম ক্ষেত্রে দেখেছিলাম এই অঞ্চলটা দিয়ে ডি দূরত্বেই ছিল, এখানে কটা ভাগে ভাগ করেছিলাম? 3টে ভাগে ভাগ করেছিলাম। এই অঞ্চলটাতে যে উৎসগুলো ছিল এখন ওই একই দূরত্বে, এই দূরত্বটা কমে গেছে আরও। ফলে এই অঞ্চলে যে উৎসগুলো আছে আর এই অঞ্চলে ফার্স্ট সেন্ট্রাল ম্যাক্সিমা, সেকেন্ডারি ম্যাক্সিমার ক্ষেত্রে, ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমার ক্ষেত্রে 3টে ভাগে ভাগ করেছিলাম। এই অঞ্চলটাতে যে উৎসগুলো আছে, যখন আমি এটাকে 5 ল্যামডা বাই 2, তাহলে এই অঞ্চলটার দৈর্ঘ্যটা কম, মানে এই অঞ্চলে উৎসের সংখ্যাটা কম। ফলে তাদের মিলিত অঞ্চলে উজ্জ্বল অঞ্চলটা কম হবে, কম উজ্জ্বল হবে। এখানে প্রথমের ক্ষেত্রে যতটা উজ্জ্বলতা থাকবে, কারণ এই অঞ্চলটাতে যতগুলো উৎস থাকবে এই অঞ্চলে উৎসের সংখ্যাটা কম। ফলে কি হচ্ছে? উজ্জ্বল পটির বেধটা আস্তে 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 কমছে। একই রকমভাবে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে যেমন উজ্জ্বল পটির উৎসর সংখ্যাটা কমছে, তাই বেধটা আস্তে 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 কমে যাচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে শর্তটা কি দাঁড়াবে? এটা যদি আমি জেনারেল ইকুয়েশনে লিখি, জেনারেল শর্তটা কি দাঁড়াবে? যে উজ্জ্বল সেকেন্ডারি ম্যাক্সিমা সৃষ্টির শর্তটা কি? সেকেন্ডারি ম্যাক্সিমা সৃষ্টির শর্তটা কি? সেকেন্ডারি ম্যাক্সিমা সৃষ্টির শর্তটা তাহলে হলো পথ পার্থক্য ডি সাইন থিটা n ড্যাশ ইজ ইকাল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। এটা সেকেন্ডারি ম্যাক্সিমা সৃষ্টির শর্ত। আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারি মিনিমা সৃষ্টির শর্ত কি ছিল? সাইন থিটা n ইজ ইকাল টু n ল্যামডা। ওকে, n এর ভ্যালু কত? না, n এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। প্রত্যেকটা ক্ষেত্রে n কোথা থেকে স্টার্ট হবে? প্রথমটার ক্ষেত্রে 1 2 এরকম, n ইজ ইকাল টু 1 2 3 এরকম সৃষ্টি হচ্ছে। বোঝা গেল বিষয়টা? আমরা উজ্জ্বল এবং অনুজ্জ্বল আমরা ব্যতিচারের ক্ষেত্রে পড়েছি। এক্ষেত্রে আমরা শিখলাম 3টে টার্ম, যেটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, যেখানে আলোক রশ্মিগুলোর কোনো পথ পার্থক্য মিলিত হয় সেখানে চরম উজ্জ্বল পটির সৃষ্টি হচ্ছিল, অঞ্চলে বিন্দুর সৃষ্টি হচ্ছিল। তারপরে হচ্ছে সেকেন্ডারি মিনিমাস, যেখানে গৌণ চরম অবম বিন্দুর সৃষ্টি হচ্ছে, তার শর্তটা হচ্ছে ডি সাইন থিটা n ইজ ইকাল টু n ল্যামডা। ল্যামডাটা ছিল উৎসের তরঙ্গ দৈর্ঘ্য। আর সেকেন্ডারি ম্যাক্সিমার ক্ষেত্রে বেরোলো 2n প্লাস 1 ল্যামডা বাই 2। ওকে, এখন আমরা আসছি যে এই যে ধরো এখানে একটা n-তম গৌণ অবম বিন্দুর সৃষ্টি হলো, অবম বিন্দুর সৃষ্টি হয়েছে। ওকে, সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় চরমপটি থেকে দূরত্বটা আমরা ধরছি xn, এই দূরত্বটা ফাইন্ড আউট করবো। অর্থাৎ কেন্দ্রীয় চরমপটি থেকে, চরমবিন্দু থেকে n-তম গৌণ অবম বিন্দুর দূরত্ব নির্ণয় করব।
এই অ্যাঙ্গেলটা কত, থিটা এন ধরেছি। তাহলে এই বিন্দুতে যখন মিলিত হচ্ছে থিটা এন, দেখো এটা মধ্যবিন্দু, তাহলে এই ডিস্টেন্সটা অর্থাৎ ছিদ্র থেকে পর্দার দূরত্ব, এটা ছিদ্র থেকে পর্দার দূরত্ব, ছিদ্র থেকে পর্দার দূরত্ব কি ধরেছি, ক্যাপিটাল ডি। দেখো এখানে একটা ত্রিভুজ, এটা সেন্ট্রাল বিন্দু রেখে ও ধরলাম, তাহলে ও এটা ধরো পি, ও পি সি, পিসি সমান এক্সএন, পিসি সমান এক্সএন। আচ্ছা, আমরা পেয়েছি এই বিন্দুতে অববিন্দু সৃষ্টির শর্ত ডি ধরেছিলাম, ডি সাইন থিটা এন ইজ ইকাল টু এনতম এন ল্যামডা। থিটা খুব কম, বিশাল বেগে যায় এরকম তো নয়, থিটা খুব কম, থিটা এন খুব কম, তাহলে আমরা লিখতে পারি ডি থিটা এন ইজ ইকাল টু এন ল্যামডা। তাহলে থিটা এন সমান আমরা লিখছি এন ডি বাই ডি, এন ল্যামডা বাই ডি। ওকে, আচ্ছা এবারে বলো ও পি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজ ও পি সি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি, মানে পিসি বাই ওসি সমান ট্যান থিটা এন। থিটার মান খুব কম, তাহলে দ্যাট ইকুয়ালস টু থিটা এন আমি লিখতে পারি। তাহলে পিসি সমান ওসি ইন্টু থিটা এন। ওসি মানে কি, পর্দা এবং ছিদ্রের মধ্যে দূরত্ব, ডি ক্যাপিটাল ডি ধরেছি, ইন্টু থিটা এন। থিটা এন কত পেয়েছি, ডিএন থিটা এন পেয়েছি এন ল্যামডা বাই ডি, অর্থাৎ এক্স এন এনতম গৌণ অববিন্দুর দূরত্ব কেন্দ্রীয় চরমপটি থেকে এক্স এন সমান পাচ্ছি ডি এন ল্যামডা বাই ডি। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি আমরা ওখানে বলতাম যে গৌণ চরমবিন্দু সৃষ্টি হয়েছে, তাহলে আমরা কি লিখতাম, এক্ষেত্রে থিটা এন ড্যাশ লিখতাম ইজিক্যাল টু আমরা লিখতাম টোয়াইস এন প্লাস ওয়ান বাই ল্যামডা টু ডি। দেখো ডি থিটা এন ড্যাশ বাই টোয়াইস এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু, থিটার মান খুব কম হলে থিটা এন ড্যাশ লিখতাম, ডিটা এদিকে চলে গেল, তাহলে এটা। এক্ষেত্রে কি হতো, এক্ষেত্রে এক্স এন ড্যাশ আমি এনতম গৌণ চরমবিন্দু দূরত্ব সেন্ট্রাল পয়েন্ট থেকে, তাহলে এক্স এন সমান আমরা কি লিখতাম, এক্স এন সমান লিখতাম ডি ইন্টু থিটা এন ড্যাশ, তাহলে ডি ইন্টু টোয়াইস এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু ডি, অর্থাৎ এনতম উজ্জ্বল গৌণ বিন্দুর দূরত্ব। ক্লিয়ার আছে বিষয়টা, পুরো বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা আলোচনা করছি বেদ এটা কেমন হয়েছিল, পটির প্যাটার্নটা কেমন হয়েছিল, এইরকম, তারপর অন্ধকার, আবার একটু উজ্জ্বল পটি, অন্ধকার, তারপর গৌণ উজ্জ্বল পটি। এইটা কি ছিল, এই অঞ্চলটা এটা কি ছিল, এটা ছিল চরম সেন্ট্রাল ম্যাক্সিমা। আমরা আলোচনা করছি চরম কেন্দ্রীয় চরমপটির বেদ, চরমপটির বেদ নির্ণয় করব, কেন্দ্রীয় চরমপটির বেদ নির্ণয় করব। দেখো আচ্ছা, আমরা এইখান থেকে এইটা এই অঞ্চলটা তাহলে কি এক্স ওয়ান মানে কি, এখান থেকে এই ডিস্টেন্সটা কি না, এটা হচ্ছে গিয়ে এই বিন্দু থেকে প্রথম গৌণ অববিন্দুর দূরত্ব, এইটা এটাও এক্স ওয়ান কি, প্রথম গৌণ অববিন্দুর দূরত্ব। তাহলে এই যে এই অবস্থানটা, এই দূরত্বটা এবং এই দূরত্বটা যদি আমরা বেদ করতে পারি, তাহলে কেন্দ্রীয় চরমপটির বেদ পেয়ে যাব। কেন্দ্রীয় চরমপটির বেদ পেতে গেলে কি হচ্ছে, কেন্দ্রীয় চরমপটির বেদ সমান তার দুই প্রান্তে প্রথম গৌণ অববিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব। তাহলে এটাকে কি বলতে পারি, আমরা বলতে পারি যদি একটার এক্স
ওয়ান দূরত্ব হয় তাহলে দূরের হচ্ছে কি 2n। x1 কি ধরেছে প্রথম অববিন্দু দূরত্ব, তাহলে x1 সমান কি বেরোবে, এক্ষুনি আমরা পেয়েছি xn সমান কি পেয়েছিলাম dn ল্যামডা বাই ডি। ওকে, এটা পেয়েছিলাম। তাহলে প্রথমের ক্ষেত্রে কি হবে, x1 কত হবে প্রথমটার ক্ষেত্রে ডি ল্যামডা বাই ডি, মানে কি এই সেন্ট্রাল থেকে প্রথম অববিন্দু দূরত্ব ডি ল্যামডা বাই ডি, আর এইখান থেকে দূরত্ব ডি ল্যামডা বাই ডি। তাহলে আমরা কি লিখতে পারি 2d ল্যামডা বাই ডি। অর্থাৎ কেন্দ্রীয় চরম পটির বেধ কি হলো না, সেন্ট্রাল পয়েন্ট থেকে প্রথম গৌণ অববিন্দু দূরত্ব, সেন্ট্রাল থেকে প্রথম, তাহলে x1 2x1, তাহলে 2x1 হচ্ছে গিয়ে কেন্দ্রীয় চরমপটির বেধ। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। আমরা পরের ক্লাসে এই যে যতটা শিখেছি তার উপরে আমরা কিছু সমস্যা নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।